ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর নিয়ে আলোচনা করব এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর যে সমস্ত পয়েন্টগুলো আছে প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ কাউন্সিলিং এর প্রত্যেকটি পয়েন্ট যেমন থাকবে আলোচনা, তেমনি এই কাউন্সিলিং শুরু করবার আগে অর্থাৎ তুমি অনলাইন রেজিস্ট্রেশন শুরু করবার আগে যে সমস্ত পয়েন্টগুলো তোমাকে আগে দেখে নিতে হবে সেই সমস্ত পয়েন্টগুলোর উপরে থাকবে সম্পূর্ণ আলোচনা। এবং রেজিস্ট্রেশনের শুরু থেকে তোমার ফি আদায়ের পরে তোমার যে ক্যান্ডিডেট প্রোফাইল যে লেটার জেনারেট হওয়া, তা সেই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারের কি ইম্পর্টেন্স আছে, কাউন্সিলিং এর বিষয়বস্তু, মূল বিষয়বস্তু অর্থাৎ রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, অনলাইন এক্সট্রা ভ্যাকান্সি রাউন্ড এবং ফিজিক্যাল এক্সট্রা ভ্যাকান্সি রাউন্ড, এই সমস্ত রাউন্ডে কখন তোমাকে কি করতে হবে, যদি তুমি আপগ্রেডেশনে যেতে চাও তাহলে তোমাকে কখন কি করতে হবে, কোন রাউন্ড পর্যন্ত তোমার আপগ্রেডেশন সিস্টেম আছে, কোন রাউন্ডের পরে গিয়ে তুমি আর আপগ্রেডেশন পাবে না, এবং কোন রাউন্ডে গিয়ে তুমি সিট অ্যালটমেন্ট হলে সেই সিটটিকে আর তুমি ছাড়তে পারবে না। এই সমস্ত একটি পয়েন্ট থাকবে আজকের এই ভিডিওতে আলোচনা। এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি তোমরা 1 মিনিটও স্কিপ করবে না, যদি স্কিপ করো তোমরা মিস করে যাবে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো সেন্টার, দ্য সেন্টার অফ নলেজ, নট নয়েজ। ডিয়ার স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে যেটা বললাম, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর কমপ্লিট অ্যানালাইসিস থাকবে আজকের এই ভিডিওতে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর A to Z সমস্ত পয়েন্ট আমি এই একই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর প্রত্যেকটি পয়েন্ট আমি কভার করব। এই ভিডিওটি একটু লম্বা হবে, তোমরা ধৈর্য সহকারে দেখবে। এই ভিডিওটি দেখলে তোমাদের যখন তোমরা কাউন্সিলিং প্রসেসে যাবে তোমাদের মনে হবে এই বিষয়ে আমার জানা আছে, এই বিষয়ে তোমার কনফিডেন্ট আছে। এই ভিডিওটি দেখার পরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর প্রত্যেকটি পয়েন্ট যেমন তোমরা জেনে যাবে, প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে তোমাদের আমি এমনভাবে পরিচিত করিয়ে দেবো তাকে তোমাদের কাউন্সিলিং এর সময় মনে হবে যে এই বিষয়টি তোমাদের আগে থেকে জানা আছে। বলছি রাউন্ড 1 এর যে সমস্ত পয়েন্টগুলো আছে সেটা আমি তোমাকে এখন বলছি। আমি পরবর্তীতে এই প্রত্যেকটি পয়েন্ট আমি অ্যানালাইসিসে আসবো, প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আমি বিশ্লেষণে আসবো। তো আমি শুরু করছি রাউন্ড 1 দিয়ে, কারণ রাউন্ড 1 দিয়ে তোমার কাউন্সিলিং শুরু হবে। তাহলে রাউন্ড 1 এ প্রবেশ করবার আগে এই রাউন্ড 1 এর ক্ষেত্রে কি কি পয়েন্টগুলো আছে সেটা আমি এখন তোমাদের আগে বলে নিচ্ছি। স্টুডেন্টস, রাউন্ড 1 এর ক্ষেত্রে কি হয়, যখন রাউন্ড 1 শুরু হবে তার আগে প্রথম কাজ হচ্ছে তোমাকে অনলাইন রেজিস্ট্রেশন করা। সেটা কোথায় গিয়ে করবে? wbmcc.nic.in এই সাইটে গিয়ে তোমাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার পরে তোমাকে কি অনলাইনে ফি পেমেন্ট করতে হবে, অর্থাৎ ফি পেমেন্ট করার পরে যে রিসিপ্টটি হবে, যে কম্পিউটার জেনারেটেড যে রিসিপ্টটি হবে, সেই রিসিপ্টটি তোমাকে প্রিন্ট আউট করে রাখতে হবে এবং সেটা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। নেক্সট, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে। যখনই তুমি অনলাইন রেজিস্ট্রেশন করবার পরে যখন তুমি ফি পেমেন্ট করবে, সাথে সাথে তোমার ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে। এইটা খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট একটি। এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার যদি তোমার কাছে না থাকে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার হবে না। তাহলে যখনই তোমার ফি আদায় করবে, ফি আদায় করার পরে দেখবে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হচ্ছে, সাথে সাথে সেটাকে তুমি PDF আকারে সেভ করবে এবং 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। নেক্সট, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট কলেজ লেভেল। এরপরে যখন তোমার ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে সেই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারেই তোমার কোন কলেজে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কোন তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু ইনফরমেশান এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে থাকবে। তাহলে তোমার ওই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে যে ডেট থাকবে, যে টাইম থাকবে, সেই হিসাব করে তোমার যে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন তুমি ফিজিক্যালি সেই কলেজে যাবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে গিয়ে। যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি হবে তারপরে তোমাকে করতে হবে চয়েস ফিলিং। এরপরে তোমার চয়েস ফিলিংয়ের পরে আসবে চয়েস লকিং। নেক্সট স্টেপে থাকবে সিট অ্যালটমেন্ট বাই দ্য সফটওয়্যার অ্যাজ পার দ্য ইন্টারসে মেরিট। অর্থাৎ যখন তোমার সমস্ত কিছু হয়ে যাবে, চয়েস ফিলিং হয়ে যাবে, তোমার চয়েস লকিং হয়ে যাবে, তারপরে তোমার কম্পিউটার মাধ্যমে তোমার যে সিট অ্যালটমেন্ট হবে এবং এই সিট অ্যালটমেন্ট কিন্তু মেরিট বেসিসে হবে, অর্থাৎ মেরিট বেসিসে তোমার কলেজ অ্যালটমেন্ট হবে। another round of physical document verification at the allotment college। তাহলে প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন একবার তোমাদের এখানে হলো। নেক্সট, যখন তোমার কলেজ অ্যালটমেন্ট হয়ে যাবে, তখন তুমি যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে, প্রি অ্যাডমিশন তোমাকে আর একবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তখন কিন্তু একদম মাইনরলি অর্থাৎ খুব প্রিসাইজলি তখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু তোমাকে খুব ভালো করে চেক করবে এবং তারপরে তুমি ফাইনালভাবে অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট, অ্যাডমিশন অ্যাট দ্য কলেজ লেভেল ডিউরিং রাউন্ড 1 অফ দ্য কাউন্সিলিং। অর্থাৎ তারপরে যখন তোমার সমস্ত কিছু তোমার ওকে হলো তারপরে তুমি অ্যাডমিশন নিতে পারো এবং এইভাবে তোমার রাউন্ড 1 কমপ্লিট হবে।
এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিফোর স্টার্ট রেজিস্ট্রেশন সাম ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইউ শুড ফোকাস অন ইট। যেটা আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে আমি এখানে যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, আমার ভিডিওতে তোমরা যে সমস্ত পয়েন্টগুলো পাবে, আশা করি এটা ইউটিউবে প্রথম হবে। আশা করি ইউটিউবে এই সমস্ত পয়েন্ট নিয়ে তোমরা কোথাও আলোচনা পাবে না। তাহলে এখানে দেখে নেওয়া যাক যে তোমার রেজিস্ট্রেশন আগে অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু করার পূর্বে কিছু পয়েন্ট যেটা তোমাদের ফোকাস দিতে হবে, সেই পয়েন্টগুলো আমি এখানে এক এক করে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডোমিসাইল স্ট্যাটাস। স্টুডেন্ট, তোমাকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং করানোর ক্ষেত্রে নট অনলি ফর ওয়েস্ট বেঙ্গল, যখনই তুমি কোন স্টেটের যদি স্টেট কাউন্সিলিং করাতে যাও তাহলে তোমাকে সেই স্টেটের যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা তোমার কাছে থাকতে হবে। তাহলে তুমি যখন ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং করাতে যাবে তাহলে আগে তোমাকে মেক শিওর করতে হবে যে তোমার কাছে ডোমিসাইল সার্টিফিকেটটি আছে। তাহলে সেটা তুমি মেক শিওর করে নিচ্ছ। যদি তোমার কাছে যদি ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট না থাকে তাহলে তুমি ম্যানেজমেন্ট কোটাতে অর্থাৎ প্রাইভেট কলেজের যে ম্যানেজমেন্ট কোটা আছে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট যদি তুমি হোল্ড না করো, যদি তোমার কাছে ডোমিসাইল সার্টিফিকেট না থাকে, দেন ইউ ক্যান গো ফর প্রাইভেট কলেজ ফর ম্যানেজমেন্ট কোটা। তাহলে তুমি প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটাতেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে বা কাউন্সিলিং করাতে পারবে। নেক্সট, কাস্ট স্ট্যাটাস অফ ক্যান্ডিডেট। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কাস্ট স্ট্যাটাস, যেমন বিশেষ করে যারা ওবিসি এ যারা আছো তোমরা, ওবিসি বি যারা আছো তোমার এবং ইডাব্লিউ যারা আছো, তোমাদের কিন্তু সার্টিফিকেটের ভ্যালিডিটির ব্যাপার থাকে। অর্থাৎ তোমার সার্টিফিকেট কবে থেকে ভ্যালিড হবে এবং তোমার সার্টিফিকেটে সেই ভ্যালিডিটি ডেট আছে কিনা সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। আর বিশেষ করে ওবিসি এ এবং ওবিসি বি যারা আছো তাদের কিন্তু এনসিএল সার্টিফিকেট লাগবে। সেই এনসিএল সার্টিফিকেট তোমাদের আছে কিনা এইগুলো তুমি আগে শিওর হয়ে নেবে বিফোর রেজিস্ট্রেশন। এই কাস্ট সার্টিফিকেটের উপর আমি একটি ভিডিও আমি এই চ্যানেলে অর্থাৎ ইনফো সেন্টারে আপলোড করেছি। যদি তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনো যদি ডাউট তাহলে সেই ভিডিওটি তোমরা একবার দেখে নিতে পারো। সেখান থেকে কাস্ট সার্টিফিকেট সম্পর্কে ডিটেলস আলোচনা ওখানে পেয়ে যাবে। এখানে ভ্যালিডিটি তোমরা জানো, তোমাদের কাস্ট সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেটা 1/4/2025 পরে হতে হবে। অর্থাৎ হয় ডেট 1/4/2025 হবে কিংবা তার পরবর্তী ডেটে হতে হবে। যদি তোমাদের কাস্ট সার্টিফিকেটের ভ্যালিডিটি 1/4/2025 আগে হয় তাহলে কিন্তু সেই সার্টিফিকেটে তোমাদের হবে না, তোমাদের নতুন করে সার্টিফিকেট নিতে হবে। অর্থাৎ ওবিসি এ ওবিসি বি যারা আছো তোমাদের কিন্তু এনসিএল সার্টিফিকেট নিতে হবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট নিতে হবে। সেই অথরিটির কাছ থেকে যে অথরিটি তোমাকে এই কাস্ট সার্টিফিকেট ইস্যু করেছিল সেই অথরিটির কাছ থেকে তোমাকে ইনকাম সার্টিফিকেট বা এনসিএল সার্টিফিকেট নিতে হবে। স্টুডেন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, খুব মন দিয়ে শুনবে। ইফ দ্য ক্যান্ডিডেট ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল but SC, ST, OBC, EW certificate is of the other state, then he or she would be treated as unreserved for state quota counseling. যদি তুমি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলে তোমার হয়েও থাকে, যদি তোমার কাছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট থেকেও থাকে, কিন্তু যদি তোমার এই রিজার্ভেশন যে ক্যাটাগরি সার্টিফিকেট এসসি হোক এসটি হোক ওবিসি এ ওবিসি বি যাই হোক না কেন, যদি তোমার ওই সার্টিফিকেটটি অন্য স্টেটের ইস্যু হয়ে থাকে অর্থাৎ তোমার সার্টিফিকেট যদি ওয়েস্ট বেঙ্গলের ইস্যু না হয়ে থাকে তাহলে তুমি অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসাবে তুমি কাউন্সিলিং করাতে পারবে। অর্থাৎ স্টুডেন্ট, যদি তোমার কাছে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইলও থেকে থাকে তবে তোমার সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি আদার স্টেটের হয়ে থাকে অর্থাৎ আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই কাস্টের বেসিসে যে রিজার্ভেশন যে সুবিধা সেটা কিন্তু তুমি পাবে না, অর্থাৎ তোমাকে ইউআর ক্যান্ডিডেট হিসাবে ট্রিট করা হবে। নেক্সট, মার্কস অফ ক্লাস 12। ক্লাস 12-এ তোমাকে পিসিবি প্লাস ইংলিশ এই কম্বিনেশনে পাস করতে হবে এবং ইউআর ইডাব্লিউএস হলে 50% পেতে হবে। ইউআর ইডাব্লিউএস পিডাব্লিউ হলে তোমাকে 45%-এ পাস করতে হবে কমসে কম মার্ক, এবং রিজার্ভ ক্যান্ডিডেট আদার রিজার্ভ ক্যান্ডিডেট যারা তাদের 40% মার্কস নিয়ে পাস করতে হবে। তোমাকে এজ হতে হবে 17 ইয়ার্স প্লাস, অর্থাৎ অ্যাটলিস্ট 17 ইয়ার্স বাই 31/12/2025। ডেট অফ বার্থ মাস্ট বি অন অর বিফোর 1/1/2009, অর্থাৎ তোমার ডেট অফ বার্থ যেটা 1/1/2009 আগে হতে হবে এবং তোমার যে বয়স সেটা 31 ডিসেম্বর 2025 মধ্যে যেন তোমার 17 বছর কমপ্লিট হয়ে যায়। যদি তার থেকে কম বয়স হয় অর্থাৎ 17 বছর যদি তোমার না হয় তাহলে কিন্তু তুমি পার্টিসিপেট করতে পারবে না। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে তুমি ফি পেমেন্ট করবে। অর্থাৎ এই যে বিষয়গুলো যেটা আমি আগে বললাম এই ক্রাইটেরিয়াগুলো যদি তোমার ফুলফিল থাকে তারপর তুমি রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে ফি পেমেন্ট করবে। তাহলে ফিটা কত আছে, ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2000 টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1500 টাকা। প্রত্যেকটি ফি কিন্তু এখানে নন রিফান্ডেবল।
রিফান্ডেবল, অর্থাৎ এই টাকাটা কিন্তু আর রিফান্ডেবল হবে না। স্টুডেন্ট, পেমেন্ট রিসিপ্ট মে বি ডাউনলোডেড অ্যান্ড প্রিন্টেড ফ্রম দ্য ক্যান্ডিডেট লগ ইন। খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা। তোমাদের যখন ফি আদায় কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে দেখবে তোমার ফি রিসিপ্ট জেনারেট হবে। সেই ফি রিসিপ্টটাকে, সেই কপিটাকে তোমরা পিডিএফে তো সেভ করবেই, এবং সাথে সাথে তোমরা প্রিন্ট আউটও নিয়ে নেবে। কারণ এই যে ফি রিসিপ্ট যেটা, এটা কিন্তু তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই টেবিলে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, তখন কিন্তু তোমাকে এই ফি রিসিপ্টের এই কপিটা কিন্তু দেখাতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে। ওয়ান্স কমপ্লিশন অফ সাকসেসফুল ফি পেমেন্ট, যখন তুমি ফি পেমেন্ট তোমার সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার ইজ জেনারেটেড। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। একটা তুমি কি করছো, যখনই তোমার ফি কমপ্লিট হয়ে যাচ্ছে, সাথে সাথে তোমার ফি রিসিপ্ট জেনারেট হবে, সেটাকে তুমি ডাউনলোড করবে, সেটাকে প্রিন্ট আউট করবে। যখনই সাকসেসফুলি তোমার ফি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ফি প্রদান কমপ্লিট হয়ে যাবে, তার সাথে সাথে তোমার ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে, এবং এই ক্যান্ডিডেট যে প্রোফাইল লেটারটি জেনারেট হবে, সেটাকেও তোমাকে কি করতে হবে, ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে। which can be downloaded from the candidate login. It is mandatory for physical document verification, and the value, date, time, everything will be mentioned in the candidate profile letter. তাহলে এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, এবং এটা তোমার সাথে সাথে সেম টাইম জেনারেট হয়ে যায়। এটা কোন জন্য তোমাকে টাইম লাগে না। যখনই তোমার ফি কমপ্লিট হয়ে যাবে, যখনই তোমার ফি প্রদান কমপ্লিট হয়ে যাবে, একদম সেম টাইম দেখবে তোমার এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হয়ে গেছে। সেটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করবে। এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে তোমার থাকবে হচ্ছে কোন কলেজে তোমার পড়েছে, কত তারিখে পড়েছে, কোন টাইমে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে, সমস্ত কিন্তু ইনফরমেশন থাকবে এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে। Without candidate profile letter and payment receipt, no verification will be done. স্টুডেন্ট, যেটা তোমাদের আমি শুরুতে বলে রেখেছি, যে এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার এবং এই ফি রিসিপ্ট, এই দুটো যদি তোমার কাছে না থাকে, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারবে না। নেক্সট, কি কি ডকুমেন্টস তুমি ডকুমেন্টস ভেরিফিকেশনে নিয়ে যাবে, অরিজিনাল কি কি ডকুমেন্টস তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ফিজিক্যাল ভেরিফিকেশন, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড ফি পেমেন্ট রিসিপ্ট অনলাইন জেনারেটেড, এবং এটা অনলাইনে জেনারেট হবে। যেহেতু তুমি অনলাইনে পেমেন্ট করেছো, সেটা অনলাইনে হবে। তাহলে অনলাইনে এই যে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার এবং যে ফি রিসিপ্ট জেনারেট হলো, সেইটা তুমি সাথে করে প্রিন্ট আউট করে নিয়ে যাবে। নেক্সট, ডোমিসাইল সার্টিফিকেট, যদি তুমি স্টেটের কাউন্সিলিং করতে চাও, তাহলে ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। A1, A2, B এবং ই ডোমিসাইল, যে কোনো এর মধ্যে একটি নিয়ে গেলে হবে। এই ডোমিসাইলের উপর আমি একটি ভিডিও তোমার এই চ্যানেলে আমি আপলোড করে রেখেছি। যদি তোমাদের ডোমিসাইল নিয়ে কোথাও কোনো প্রবলেম থাকে, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা ওই ভিডিওটি তোমরা দেখে নেবে। আশা করি তোমাদের সমস্ত কোয়েশ্চেন বা তোমাদের সমস্ত ডাউট সেই ভিডিও থেকে তোমরা দূর করে নিতে পারবে। তাহলে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাবে। ভ্যালিড ফটো আইডি প্রুফ, তোমার ভ্যালিড ফটো আইডি প্রুফ নিয়ে যাবে। যদি তুমি সঙ্গে করে আধার কার্ড নিয়ে যাও, তাহলে এই আধার কার্ডেও তোমার সেটা হয়ে যাবে। তবে যদি তোমার আধার কার্ডটি যদি আপডেটেড না থাকে, অর্থাৎ তোমরা যারা এবছরে 12 ক্লাস পাস করেছো, হয়তো হতে পারে তাদের আধার কার্ডটি আপডেটেড নেই, তাদের যে ফটোটি সেটা হয়তো পুরনো ফটো, অর্থাৎ ছোটোবেলার ফটো, ক্লাস 6-7 হয়তো ফটো তোমাদের লাগানো রয়েছে। তাহলে এখনও তোমাদের টাইম আছে, নিয়ার বাই কোনো আধার সেন্টারে গিয়ে তোমরা তোমাদের আধার কার্ডটি আপডেট করে নেবে। তাহলে যদি তুমি আধার কার্ডটি নিয়ে যাও, তাহলে তোমার ক্ষেত্রে যে আইডেন্টিটি প্রুফ হিসাবে যেটা লাগবে, সেটা সেখান থেকে হয়ে যাবে। বিশেষ করে যারা ফর্ম বি নিয়ে যাবে এবং যারা ই ডোমিসাইল শো করবে, তাদের ক্ষেত্রে প্যারেন্টসের, অর্থাৎ তার প্যারেন্টসের ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে কমসে কম 2টো ফটো আইডেন্টিটি তোমরা সাথে করে নিয়ে যাবে প্যারেন্টসের। নেক্সট, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমরা রিজার্ভ ক্যান্ডিডেটের হয়ে থাকো, কাস্ট সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। এবং যেটা আমি এর আগেও বলেছি, যদি তোমরা ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের ভ্যালিডিটি চেক করে নেবে। এবং ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে তোমাদের এনসিএল সার্টিফিকেটটি আছে কিনা সেটাও দেখে নেবে। যদি না থাকে, সেটা এনসিএল সার্টিফিকেটটি ইস্যু করে নেবে। নেক্সট, NEET UG 2025 অ্যাডমিট কার্ড, NEET UG 2025 র্যাঙ্ক কার্ড, পিডব্লিউ সার্টিফিকেট প্রোভাইডেড বাই IPG MER ইফ অ্যাপ্লিকেবল। যদি তোমরা পিডব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের এই কাউন্সিলিং শুরু হওয়ার আগে IPG MER এ তোমাদের নতুন করে মেডিকেল হবে, এবং সেই মেডিকেল সেখান থেকে সার্টিফিকেট ইস্যু হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু সেই সার্টিফিকেটটি সাথে করে নিয়ে যেতে হবে। দেন এক্স প্রুফ, যেটা তোমাদের বললাম, কমসে কম তোমাদের 17 বছর অ্যান্ড প্লাস হতে হবে। তার জন্য এক্স প্রুফ হিসাবে তোমার বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো। যদি বার্থ সার্টিফিকেট অ্যাভেলেবেল না থাকে, তাহলে তোমার ক্লাস 10 বা ক্লাস 12-এর যে সার্টিফিকেট, সেখানে ডেট অফ বার্থ দেওয়া থাকে, সেটা তোমরা শো করলে সেখানেও হয়ে যাবে।
ক্লাস 12 মার্কশিট নাকি ফর মার্কস ভেরিফিকেশন, যে কোন গ্রুপের জন্য কত পার্সেন্ট মার্কস চাই, তাহলে তোমাদের সেই মার্কসটা তোমরা ক্লিয়ার করেছো কিনা সেটা প্রুভ করার জন্য তোমাকে মার্কশিট সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর যাবে কি সার্টিফিকেট নিয়ে যাবে, টিসি নিয়ে যাবে, মাইগ্রেশন সার্টিফিকেট, এইগুলো সাথে করে নিয়ে যাবে। নেক্সট মেডিকেল সার্টিফিকেট ফ্রম রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, যেটা আগে বললাম মেডিকেল সার্টিফিকেট যেগুলো তোমরা ডাক্তারের কাছ থেকে গিয়ে সেটা সাইন করে নিয়ে আসতে পারবে, তাহলে সেই মেডিকেল সার্টিফিকেটও তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন অরিজিনালটা সাথে করে নিয়ে যাবে। তাহলে এখানে আমি এই যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলোই তোমরা নিয়ে যাবে, ফিজিক্যাল যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেদিন সাথে করে এই সমস্ত ডকুমেন্ট অরিজিনালটি তোমরা সাথে করে নিয়ে যাবে। নেক্সট, আফটার সাকসেসফুল ভেরিফিকেশন ক্যান গো ফর, যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিট হবে তারপরে তুমি কি করতে পারবে, তারপরেই তুমি চয়েস ফিলিং করতে পারবে। চয়েস ফিলিং হয়ে গেলে চয়েস লকিং করবে, লকিং হয়ে যাওয়ার পরে সিট অ্যালটমেন্ট করবে বাই সফটওয়্যার অ্যাজ পার ইউর ইন্টারসে মেরিট, এবং দেন অ্যানাদার রাউন্ড ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট দ্য অ্যালোটেড কলেজ লেভেল এবং অ্যাডমিশন অ্যাট দ্য কলেজ লেভেল অ্যাজ পার শিডিউল। স্টুডেন্ট, এখন যে পয়েন্টটি বলবো খুবই ইম্পর্ট্যান্ট, মন দিয়ে শুনবে। আফটার সাকসেসফুল ভেরিফিকেশন দ্য ক্যান্ডিডেট shall be handed over server generated successfully verified and accepted certificate, অর্থাৎ যখন তোমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন কম্পিউটার জেনারেটেড তোমাদের একটি সার্টিফিকেট দেবে, সেটা কি সাকসেসফুলি ভেরিফাইড অ্যান্ড অ্যাকসেপ্টেড সার্টিফিকেট। এটা কিন্তু তোমাকে যত্ন করে রাখতে হবে, এটা কিন্তু পরবর্তী বিভিন্ন স্টেপে এই সার্টিফিকেটটি তোমাদের কাজে লাগবে। অর্থাৎ এইটাই তোমার প্রুফ যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিকঠাক হয়েছে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন পরে ধরো সাপোজ যদি তোমার মেরিট লিস্টের নাম না আসে তাহলে তুমি এই সার্টিফিকেটটি শো করাতে পারবে, আর যদি তোমার কাছে এটা না থাকে, যদি তুমি মিস করে ফেলো তাহলে কিন্তু তোমার কাছে আর কোনো ডকুমেন্ট থাকছে না। ক্যান্ডিডেট মাস্ট কালেক্ট ইট ফ্রম ভেরিফিকেশন ভেনু এলস নো ক্লেম শ্যাল বি এন্টারটেন লেটার অন। বুঝতে পারছো, তুমি ওই ভেনু থেকে বের হওয়ার আগে ওটা শিওর হয়ে নেবে যে হ্যাঁ তুমি এই যে সাকসেসফুলি ভেরিফাইড অ্যান্ড অ্যাকসেপ্টেড যে সার্টিফিকেট সেটা তুমি কালেক্ট করেছো। কারণ এটা না করলে পরবর্তীতে দেখো একদম পরিষ্কার বলে দিয়েছে, পরবর্তীতে এই ব্যাপার নিয়ে আর কোনো এন্টারটেনই তোমাকে কেউ করবে না, অর্থাৎ তোমার কথা কেউ শুনবে না। স্টেট হয়ে পরবর্তী রাউন্ডে গিয়ে তোমাকে আবার নতুন করে ফি ডিপোজিট করে তোমাকে ভেরিফিকেশনে যেতে হবে। অর্থাৎ তোমার ওই রাউন্ডের ক্ষেত্রে পার্টিকুলার রাউন্ডের ক্ষেত্রে তুমি কিন্তু পার্টিসিপেট করতে পারবে না যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে। নেক্সট, ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন candidate shall be asked about his domicile status in West Bengal. If not domicile, then candidate can participate in management quota seat only. এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার কাছে ডোমিসাইল সার্টিফিকেট চাওয়া হবে, যদি তখন তুমি ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে না পারো তাহলে কিন্তু তুমি নর্মাল পার্টিসিপেশন যেটা সেটা হবে না, অর্থাৎ গভর্নমেন্ট কলেজের জন্য তুমি পার্টিসিপেট করতে পারছো না। তুমি তখন পার্টিসিপেট করতে পারবে ম্যানেজমেন্ট কোটা অনলি, অর্থাৎ এই ম্যানেজমেন্ট কোটা থাকবে প্রাইভেট কলেজে, প্রাইভেট কলেজের ম্যানেজমেন্ট কোটায় কেবলমাত্র তুমি পার্টিসিপেট করতে পারবে। কারণ মেইন ক্রাইটেরিয়া যেটাকে বললাম সেটা প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে যদি স্টেট কাউন্সিলিং করাতে চাও তাহলে তোমাকে সেই স্টেটের ডোমিসাইল সার্টিফিকেট হতে হবে। নেক্সট, ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট কাস্ট স্ট্যাটাস শ্যাল বি আস্কড টু প্রোভাইড অ্যাফ্রেশ, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি যারা আছো তোমাদের কিন্তু তোমাদের কাছে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটি অ্যাফ্রেশ অর্থাৎ ফ্রেশ নতুন করে চাইবে। অ্যাজ বিকজ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট লিস্ট মে বি ভেরি, অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেটের যে কাস্টের যে লিস্ট আছে সেই লিস্টে কিন্তু ভেরি করতে পারে, অর্থাৎ স্টেটের ক্ষেত্রে যে কাস্টটি ওবিসি এ বা ওবিসি বির মধ্যে আছে সেটা কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রেও সেটা না থাকতে পারে। এই জন্য যখন তোমরা ওবিসি এ এবং ওবিসি বি রিজার্ভ ক্যান্ডিডেটের মধ্যে যারা তোমরা আছো তাদের কাস্ট সার্টিফিকেটটি নতুন করে জানতে চাইবে, আর সেটা তো আমি আগেও বলে দিয়েছি তোমাদের কিন্তু একদম ফ্রেশ কাস্ট সার্টিফিকেট লাগবে, যেটা ইস্যু হতে হবে 1/4/2025 পরবর্তীতে, ঠিক আছে, এবং সাথে সাথে এনসিএল সার্টিফিকেটটি তোমাদের লাগবে। ইফ দ্য ক্যান্ডিডেট ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, very very important, very very important, if the candidate is domiciled in West Bengal domicile, but SC, ST, OBC and EWS certificate is of the other state, অর্থাৎ এই সার্টিফিকেটগুলো তার অন্য স্টেটের, then he or she would be treated as undeserved for state quota counseling. তাহলে বুঝতে পারছো স্টুডেন্ট, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হয়ে থাকো কিন্তু যদি তোমার সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি অন্য স্টেটের হয়ে থাকে তাহলে কাস্টের যে সুবিধাগুলো, কাস্টের যে রিজার্ভেশন যে সিটগুলো সেই সিটগুলোতে তোমরা আর পার্টিসিপেট করতে পারবে না,
অর্থাৎ তোমাদের তখন এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ে অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসেবে তোমাকে পার্টিসিপেট করতে হবে, বিং এ ইউ রিজার্ভ ক্যান্ডিডেট। ইফ ক্যান্ডিডেট ফেলস টু প্রোভাইড necessary documents such as domicile certificate, caste certificate, PW certificate, etc. during verification, then he or she would be rejected. এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি তুমি ডোমিসাইল সার্টিফিকেট না দেখাতে পারো, যদি তোমার কাস্ট সার্টিফিকেট না দেখাতে পারো, যদি তুমি পিডাব্লিউডির ক্যান্ডিডেট হয়ে থাকো, যদি সেই সমস্ত সার্টিফিকেট তুমি না দেখাতে পারো, তাহলে কিন্তু তোমার ওই রাউন্ডের ক্ষেত্রে তুমি রিজেক্টেড হয়ে যাবে। But if he or she wants to appear in the next round afresh, then he or she has to request for the same in pen and paper before the nodal officer of the verification center. তাহলে ওই রাউন্ডে তো তুমি রিজেক্ট হয়ে যাচ্ছ, যদি তুমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে চাও তাহলে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে তোমাকে একটি লিখিত আকারে ওই কাউন্টারই ওই সেন্টারই তোমাকে দরখাস্ত করে আসতে হবে যে আমি পরবর্তী রাউন্ডে বা এর পরবর্তীতে সাবসিকুয়েন্ট যে রাউন্ডগুলো আছে সেই সমস্ত রাউন্ডগুলোতে আমি পার্টিসিপেট করতে চাই, তাহলে তুমি একমাত্র অ্যালাউ হবে, আদারওয়াইজ তুমি কিন্তু অ্যালাউ হবে না। ইউ ক্যান এবল টু পার্টিসিপেট ইন সাবসিকুয়েন্ট রাউন্ড বাই ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ কাউন্সিলিং ফিজ। যেটা বললাম, তাহলে তোমাকে ওখানে লিখিত দিয়ে আসতে হবে যে আমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে চাই, তারপরে তুমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তোমাকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে এবং নতুন করে তোমাকে আবার ফি ডিপোজিট করতে হবে। আচ্ছা, এখানে একটি পয়েন্ট দেখো, কাদের কাদের পুনরায় ফি ডিপোজিট করতে হবে, অর্থাৎ কাদের কাছে কোন কোন ক্ষেত্রে আবার নতুন করে ফি দিতে হবে। অর্থাৎ তুমি প্রথম রাউন্ড করবার সময় বা প্রথম অ্যাপ্লিকেশন করবার সময় যে ফিগুলো তোমরা দিয়েছিলে সেই ফিগুলো ফরফিট হয়ে যাবে, নতুন করে আবার তোমাকে ফি দিতে হবে। সেটা কাদের কাদের ক্ষেত্রে? ইফ ক্যান্ডিডেট নট অ্যাপিয়ার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ওয়ান্টস টু অ্যাপিয়ার ইন সাবসিকুয়েন্ট রাউন্ড। যদি তুমি ধরো পার্টিকুলার রাউন্ডের জন্য তুমি অ্যাপ্লিকেশন করেছো কিন্তু তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওনি, অর্থাৎ যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে গেলে না সেই মুহূর্তে তোমার ওই রাউন্ডের জন্য তুমি রিজেক্টেড হয়ে গেলে, তাহলে পরবর্তী রাউন্ডে যদি সাবসিকুয়েন্ট রাউন্ডে যদি তুমি কাউন্সিলিং করার জন্য যেতে চাও তাহলে তোমাকে নতুন করে আবার ফিস ভরতে হবে। ইফ দ্য ক্যান্ডিডেট রিমেইনস নন রিপোর্টেড ইন রাউন্ড 2 after allotment and wants to participate in round 3 for fresh choice filling. এখানে কি বলা হয়েছে, তোমার রাউন্ড 2-তে সিট অ্যালটমেন্ট হয়েছে কিন্তু তুমি সিটটি নাওনি, অর্থাৎ তুমি রিজেক্ট করেছো, তুমি অ্যালটমেন্ট সিট তুমি নাওনি, মানে এখানে ধরে নেওয়া হবে যে তুমি সিটটি রিজেক্ট করেছো। অর্থাৎ রাউন্ড 2-তে যদি তোমার কলেজ অ্যালটমেন্ট হয়, অর্থাৎ যদি তুমি কলেজে গিয়ে জয়েন না করো তাহলে ধরে নেওয়া হবে যে তুমি সিটটিকে রিজেক্ট করেছো। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি পরবর্তী রাউন্ড 3-তে যেতে চাও তাহলে তোমাকে নতুন করে, এই ক্ষেত্রে তোমাকে অ্যালাউ আছে, তুমি যেতে পারবে পরবর্তী রাউন্ডে, যে এই ক্ষেত্রে তোমার যে ফিট যেটা ছিল সেই ফিটি কিন্তু ফরফিট হয়ে যাবে, তোমাকে নতুন করে আবার ফি ডিপোজিট করতে হবে। স্টুডেন্ট, এখানে আরেকটি কথা বলবো, যখন তোমরা প্রতি ক্ষেত্রে যখন এক রাউন্ড থেকে অন্য রাউন্ডে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকবারেই নতুন করে চয়েস ফিলিং করতে হবে। তাহলে এক্ষেত্রে যদি তোমার রাউন্ড 2-তে কলেজ অ্যালটমেন্ট হয়ে থাকে এবং যদি তুমি জয়েন না করো এবং তুমি যদি রাউন্ড 3-তে যেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে নতুন করে অপশন ফিলিং করতে হবে, নতুন করে ফি প্রদান করতে হবে এবং নতুন করে চয়েস ফিলিং করতে হবে, তবেই তুমি রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমাদের জন্য বলবো যে যখন তোমাদের রাউন্ড চেঞ্জ হবে, অর্থাৎ এক রাউন্ড থেকে যখন আরেক রাউন্ডে যদি তোমরা কাউন্সিলিং করতে চাও প্রত্যেক ক্ষেত্রে তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে। এবং রাউন্ড 2-এর পরবর্তীতে যদি তুমি যেতে চাও, অর্থাৎ রাউন্ড 2-এ যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়ে থাকে আর যদি তুমি জয়েন না করো বা তোমার তুমি যে ফি যেটা দিয়েছিলে সেই ফিটি কিন্তু ফরফিট হয়ে যাবে, তোমাকে নতুন করে তোমাকে আবার ফি ভরতে হবে এবং চয়েস ফিলিং করতে হবে, তবেই তুমি রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে। স্টুডেন্ট, এখন দেখে নেওয়া যাক রাউন্ড 1-এ যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, ইফ কলেজ অ্যালোটেড অ্যান্ড গেট অ্যাডমিশন। রাউন্ড 1-এ তুমি অপশন চয়েস করেছো, সব কিছু করেছো, ফি দিয়েছো, এভরিথিং সব কিছু করেছো এবং তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হলো এবং তুমি অ্যাডমিশন নিয়ে নিলে, আর কোনো আপগ্রেডেশন ফর্ম দিলে না, তাহলে তোমার যে কাউন্সিলিং তাহলে এখানেই শেষ। তোমার রাউন্ড 1-এ তোমার কলেজ অ্যালটমেন্ট হলো, তুমি চয়েস কলেজ পেলে এবং তুমি অ্যাডমিশন নিয়ে নিলে, তাহলে তোমার যে কাউন্সিলিং জার্নি এখানেই শেষ। ইফ নট অ্যালোটেড এনি কলেজ, যদি তোমার নামে কোনো কলেজ অ্যালট না হয়, অ্যালোটেড অ্যান্ড অ্যাডমিটেড ইন রাউন্ড 1 অ্যান্ড সাবমিটেড উইলিংনেস ফর পার্টিসিপেট ইন রাউন্ড 2 এবং অ্যালোটেড বাট নট রিপোর্টেড রাউন্ড 1 এবং নিউলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট
in round 2 can fill choice afresh and participate round 2 for seat allotment. কি বলা হয়েছে, যদি রাউন্ড 1-এ স্টুডেন্ট রাউন্ড 1-এ কি কি ঘটনা হতে পারে, হয় তোমার নামে কলেজ অ্যালট হবে, তোমার নামে কলেজ অ্যালট হতে পারে, অথবা অ্যালট না হতে পারে, অথবা অ্যালট না হতে পারে। এবার যদি অ্যালট হয় তাহলে দুটো কেস হতে পারে। অ্যালট হলে তুমি হয় জয়েন করবে অথবা জয়েন করবে না। রাউন্ড 1-এর ক্ষেত্রে যদি তুমি জয়েন করো তাহলে তুমি উইলিংনেস দিতে পারো। জয়েন করলে যদি তোমার পছন্দ মতো কলেজ হয়ে যায়, যদি উইলিংনেস না দাও তাহলে তোমার কাউন্সিলিং জার্নি ওখানেই শেষ। আর যদি জয়েন করলে কিন্তু তোমার পছন্দ মতো কলেজ হলো না, তুমি যদি উইলিংনেস ফর্ম ভরো তাহলে তুমি নেক্সট রাউন্ড অর্থাৎ তুমি এখান থেকে রাউন্ড 2-তে যেতে পারবে। আর যদি কলেজ অ্যালটমেন্ট না হয় তাহলে সরাসরি তুমি রাউন্ড 2-তে যেতে পারবে। এটা এখানে বলা হয়েছে। আর কি, অ্যালোটেড বাট নট রিপোর্টেড ইন রাউন্ড 1। রাউন্ড 1-এ তোমার জন্য কলেজ অ্যালোটেড হলো কিন্তু তুমি জয়েন করলে না বা রিপোর্ট করলে না। এই একমাত্র রাউন্ড 1-এ এই সুবিধাটা তোমার আছে। এই সুবিধাটাকে বলা হয় ফ্রি এক্সিট। ফ্রি এক্সিট, এই সুবিধাটাকে বলা হয় ফ্রি এক্সিট। অর্থাৎ কেবলমাত্র এই সুযোগটা, এই সুবিধাটা রাউন্ড 1-এই পাবে। রাউন্ড 1-এ কলেজ অ্যালটমেন্ট হলো, তুমি জয়েন করতে গেলে না, তুমি রিপোর্ট করলে না, সেক্ষেত্রেও তুমি সরাসরি রাউন্ড 2-তে যেতে পারবে। সেক্ষেত্রে তোমাদের ডিপোজিট সেটাও ফরফিট হবে না এবং রাউন্ড 2-তে যাওয়ার জন্য কেবলমাত্র তুমি চয়েস ফিলিং করবে এবং তুমি রাউন্ড 2-তে যেতে পারবে। রাউন্ড 2-তে আর কারা যেতে পারবে, নিউলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট ইন রাউন্ড 2। অর্থাৎ রাউন্ড 2-তে যারা নতুন রেজিস্টার করেছে, অর্থাৎ রাউন্ড 1-এ যারা রেজিস্ট্রেশন করেনি। যদি কেউ ভেবে থাকে যে আমার একটু নাম্বার কম আছে বা র্যাঙ্ক পেছনের দিকে, আমার প্রথম রাউন্ডে কলেজ নাও হতে পারে, সে চাইলে সে রাউন্ড 1-এ রেজিস্ট্রেশন নাও করাতে পারে। তাহলে তার ঘাবড়ানোর কিছু নেই, সে স্ট্রেট হয়ে রাউন্ড 2-তে রেজিস্ট্রেশন করে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারে। তবে প্রত্যেক ক্ষেত্রে অর্থাৎ যারা রাউন্ড 1 থেকে রাউন্ড 2-তে আসবে তাদের চয়েস ফিলিং করতে হবে, যারা নতুন রেজিস্ট্রেশন করবে তাদেরও চয়েস ফিলিং করতে হবে। অর্থাৎ যেটা আমি আগে বললাম, যখনই তোমাদের রাউন্ড চেঞ্জ হবে, অর্থাৎ এক রাউন্ড থেকে যখন আরেক রাউন্ডে যাবে, প্রত্যেক ক্ষেত্রে তোমাদের চয়েস ফিলিং করতে হবে। ক্যান্ডিডেটস আর ক্যান্সেল, কোন কোন কারণের ক্ষেত্রে তোমার যে ক্যান্ডিডেটস আর সেটা ক্যান্সেল হতে পারে। অর্থাৎ যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্টও হয়ে থাকে তাহলে সেটা রিজেক্ট হতে পারে। কোন কোন ক্ষেত্রে, ডিউ টু ওয়ান্ট অফ এসেনশিয়াল ডকুমেন্টস। অর্থাৎ যেটা বললাম, প্রথম ভেরিফিকেশন হবে, কলেজ অ্যালটমেন্ট হবে, তারপরে কলেজে অ্যাডমিশনের পূর্বে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই যে ভেরিফিকেশনের যে স্টেজগুলো রয়েছে, ভেরিফিকেশনের যে কোনো স্টেজে যদি যে সমস্ত এসেনশিয়াল ডকুমেন্ট আছে সেই সমস্ত এসেনশিয়াল ডকুমেন্ট যদি তুমি প্রডিউস করতে না পারো বা যদি প্রডিউস করে থাকো সেই ডকুমেন্ট যদি সঠিক না থাকে তাহলে কিন্তু তোমার যে ক্যান্ডিডেটর বা যে অ্যালটমেন্ট কলেজ সেটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, হু সারেন্ডার আফটার অ্যাডমিশন। হু সারেন্ডার আফটার অ্যাডমিশন, এখানে কথাটা ভালো করে বোঝো। যে সারেন্ডার করে দেবে অর্থাৎ তার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার পরবর্তীতে গিয়ে সে মনে করলো যে আমি আর এই সিটটি নিতে চাই না বা আমি এই কলেজটি নিতে চাই না, সেক্ষেত্রেও কিন্তু তার এই যে ক্যান্ডিডেট সেটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি সারেন্ডার করতে পারো না, তোমাকে উইলিংনেস করতে হবে। অর্থাৎ তুমি নেক্সট রাউন্ডে যেতে চাও, সেই উইলিংনেস ফর্ম তোমাকে ভরতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। কিন্তু সেটা যদি তুমি না করো, তুমি অ্যাডমিশন ডাইরেক্ট করে দিলে এবং পরবর্তীতে গিয়ে বললে যে আমি এই কলেজ নিতে চাই না, এবং পরবর্তীতে গিয়ে যদি বলো যে আমি আমার সিটটি সারেন্ডার করতে চাই, এটা কিন্তু হবে না। অর্থাৎ যদি তুমি সারেন্ডার করতে চাও তাহলে তোমার ক্যান্ডিডেটস ক্যান্সেল হয়ে যাবে। অর দ্য ক্যান্ডিডেট ফাউন্ড টু সাবমিট মিস ইনফরমেশন, ফলসিফিকেশন, ফ্যাব্রিকেশন অফ ডকুমেন্টস। এগুলো তো বুঝতে পারছো, এগুলো করলে তো তুমি ফৌজদারি অপরাধ করে নেবে। অর্থাৎ যদি তুমি মিস ইনফরমেশন দাও, অর্থাৎ তোমার যে ডকুমেন্টসগুলো দিচ্ছ, যে ইনফরমেশনগুলো দিচ্ছ সেটা সব তুমি মিথ্যা দিচ্ছ, যদি ডকুমেন্ট ফলস ডকুমেন্ট দাও, ফলসিফিকেশন ডকুমেন্ট দাও, যদি ফ্যাব্রিকেশন ডকুমেন্ট দাও, এটার উপর শেরশার করেছো, ডকুমেন্টের নিজের থেকে কিছু অল্টার করে নিলে, যাই হোক না কেন এই ধরনের কাজকে কিন্তু এই সমস্ত কাজের মধ্যে আসবে এবং সেটা কিন্তু একটা ফৌজদারি অপরাধের মধ্যে চলে আসবে। তাই এই ধরনের যদি তোমার কোনো ডকুমেন্টসে পাওয়া যায় সেক্ষেত্রে তোমার ক্যান্ডিডেটস সেটা বাতিল হবে। শ্যাল আউট অফ ফার্দার কাউন্সিলিং প্রসেস অলসো, এবং এই ধরনের যদি কোনো কিছু তোমার কাছ থেকে পাওয়া যায় সেটা পরবর্তী যে কাউন্সিলিং প্রসেস সেটা থেকেও তোমাকে বের করে দেওয়া হবে। নেক্সট, নন রিপোর্টেড ক্যান্ডিডেট। যদি ক্যান্ডিডেট রিপোর্ট না করে তাহলে কোন কোন ক্ষেত্রে কি হতে পারে। রাউন্ড ওয়ানে যদি রিপোর্ট না করে তাহলে কি হতে পারে, অ্যালাউড টু অ্যাপিয়ার ইন রাউন্ড 2। যদি রাউন্ড ওয়ানে অ্যাপিয়ার না হয় তাহলে কি হবে, যদি রাউন্ড ওয়ানে রিপোর্ট না করে তাহলে কি হবে, রাউন্ড ওয়ানের ক্ষেত্রে অ্যালাউড টু অ্যাপিয়ার ইন রাউন্ড 2, এটাকে বলা হয় ফ্রি এক্সিট। যেটা বললাম, তোমার রাউন্ড ওয়ানে যেহেতু ফ্রি এক্সিট আছে, তাহলে রাউন্ড ওয়ানের ক্ষেত্রে তুমি যদি রিপোর্ট না করো
বা জয়েন না করো, সেক্ষেত্রে তুমি রাউন্ড 2-তে যেতে পারবে। সেক্ষেত্রে তোমার যে ডিপোজিট যে সেটাও তোমার ল্যাপস হবে না, এবং শুধুমাত্র অপশন চয়েস ফিল করে তুমি নেক্সট রাউন্ড অর্থাৎ রাউন্ড 2-তে যেতে পারো। এবং এই সুবিধাটা দেওয়া হচ্ছে এই ফ্রি এক্সিটের মাধ্যমে, এটা মাথায় রাখবে। তাহলে এই ক্ষেত্রে রাউন্ড 1 থেকে রাউন্ড 2-তে যেতে হলে তোমাকে দেখো, উইদাউট ফ্রেশ রেজিস্ট্রেশন, তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে না। উইদাউট পেমেন্ট অফ ফিস, অর্থাৎ তোমাকে নতুন করে ফি দিতে হবে না, যেটা তোমাকে বললাম। তাহলে রাউন্ড 1 থেকে রাউন্ড 2-তে যখন তুমি যাবে, যদি তোমার কলেজ অ্যালটমেন্ট হয়ে থাকে, যদি তুমি রিপোর্ট নাও করো, তাহলেও তুমি রাউন্ড 2-তে যেতে পারবে। সেক্ষেত্রে তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে না, সেক্ষেত্রে নতুন করে কোনো ফি দিতে হবে না। অনলি চয়েস ফিলিং, কেবলমাত্র চয়েস ফিলিং করলে হবে। সেটা আমি তোমাদের বারবার দেখো, প্রত্যেকটি স্টেপে আমি বলে যাচ্ছি, যখন তোমাদের রাউন্ড চেঞ্জ হবে, অর্থাৎ যখন এক রাউন্ড থেকে অন্য রাউন্ডে যাবে, সেক্ষেত্রে তোমাকে চয়েস ফিলিং করতে হবে। স্টুডেন্ট, এটা তো গেলো রাউন্ড 1। এবার রাউন্ড 2 এর ক্ষেত্রে কি হবে? রাউন্ড 2-তে অ্যালাউড টু অ্যাপিয়ার ইন রাউন্ড 3, অর্থাৎ রাউন্ড 2-তে যারা আছো তাদেরও অ্যালাউ করা হবে রাউন্ড 3-তে, অর্থাৎ যারা রাউন্ড 2-তে আছো তাদেরও রাউন্ড 3-তে অ্যালাউ করা হবে উইদাউট এ ফ্রেশ রেজিস্ট্রেশন, অর্থাৎ ওই রেজিস্ট্রেশনও তোমাকে অ্যালাউ করা হবে, ফ্রেশ রেজিস্ট্রেশন না করলে হবে। বাট কিন্তু আফটার পেমেন্ট অফ কাউন্সিলিং ফি ওয়ান্স এগেইন, অর্থাৎ রাউন্ড 2-তে যদি তোমার কলেজ অ্যালটমেন্ট হয়ে থাকে, আর যদি তুমি রিপোর্ট না করো, যদি তুমি জয়েন না করো, তাহলে রাউন্ড 3-তে তুমি যেতে পারবে, কিন্তু তোমাকে নতুন করে আবার ফি দিতে হবে। অর্থাৎ তোমার যে ফি যেটা দিয়েছিলে সেটা কিন্তু ফোরফিট হয়ে গেল, এটাকে বলে ফোরফিট। এই ক্ষেত্রে তোমার ফি, এই ক্ষেত্রে তোমাকে নতুন করে আবার ফি ডিপোজিট করতে হবে, তারপরেই তুমি চয়েস ফিলিং করতে পারবে। চয়েস ফিলিং করলে তুমি রাউন্ড 2 থেকে রাউন্ড 3-তে যেতে পারবে, যেটা রাউন্ড 1-এর ক্ষেত্রে তোমাকে ফি প্রদান করতে হয়নি, এবার রাউন্ড 2-এর ক্ষেত্রে এটা ফি প্রদান করতে হবে। তাহলে রাউন্ড 1-এর ক্ষেত্রে ফ্রি এক্সিট ছিল, রাউন্ড 2-তে ফ্রি এক্সিট নেই, তার জন্য তোমার ডিপোজিটটি ফোরফিট হয়ে গেল। স্টুডেন্ট, নেক্সট রাউন্ড 3-তে কি হবে? নট রিপোর্টেড ক্যান্ডিডেট অফ রাউন্ড 3 ইজ নট অ্যালাউড এনি ফার্দার ইন দ্য কাউন্সিলিং প্রসেস, যেটা আমরা R1 এবং R2 রাউন্ডের ক্ষেত্রে পেয়েছিলাম নট রিপোর্ট, অর্থাৎ জয়েন না করলে বা রিপোর্ট না করলেও হচ্ছিল। কিন্তু রাউন্ড 3-তে এসে কিন্তু আর কোনো তোমার কাছে রাস্তা নেই। রাউন্ড 3-তে যদি কলেজ অ্যালটমেন্ট হয়, তোমাকে সেটা জয়েন করতে হবে, কারণ এখানে এই যে উইলিংনেসের যে ব্যাপারটা সেটা থাকছে না। তাহলে তোমাকে রাউন্ড 3-তে যখন তুমি অপশন ভরবে, রাউন্ড 3-তে যাওয়ার জন্য যখন অপশন ভরবে, তখন কিন্তু সেই কলেজগুলোই দেবে যে অ্যালটমেন্ট হলে তুমি কি যেন জয়েন করতে পারো। নো আপগ্রেডেশন ইজ অ্যালাউড ইন রাউন্ড 3। তাহলে এটা পরিষ্কার যে রাউন্ড 3-তে গিয়ে আর কোনো আপগ্রেডেশনের কোনো ব্যাপার থাকছে না। তাহলে সেক্ষেত্রে রাউন্ড 3-র ক্ষেত্রে যখন অপশন ফিলিং করবে, তখন কিন্তু সেই কলেজগুলোই কেবলমাত্র করবে যে যদি অ্যালটমেন্ট হয় তুমি সেটা জয়েন করবে, কারণ রাউন্ড 3 থেকে আর কোনো আপগ্রেডেশন যে প্রসেস, আপগ্রেডেশন সিস্টেমটি আর থাকছে না। স্টুডেন্ট, আমাদের রাউন্ড 1 হলো, রাউন্ড 2 হলো, রাউন্ড 3 হলো। এবার আমরা কোন রাউন্ডে আলোচনা করব? অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ড। এই ক্ষেত্রে কারা করতে হবে? ফ্রেশ রেজিস্ট্রেশন ফর নিউ কামিং স্টুডেন্ট, অর্থাৎ যারা রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3-তে এখন অবধি রেজিস্ট্রেশন করায়নি, তারাও কিন্তু স্টেট হয়ে এই অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ডে ডাইরেক্টলি তারা রেজিস্ট্রেশন করাতে পারবে। তাহলে এখানে তারা পার্টিসিপেট করতে পারবে। আর কারা? রেজিস্টার্ড ক্যান্ডিডেট বাট নট অ্যালাউড এনি সিট টিল রাউন্ড 3, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা রেজিস্ট্রেশন করে নিয়েছে, ধরো রাউন্ড 1-এই রেজিস্ট্রেশন করেছে, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এই 3 রাউন্ডের কোনো রাউন্ডেই তাদের নামে কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি, তাহলে তারা স্টেট হয়ে একদম এই অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ডে প্রবেশ করলো। অর্থাৎ যারা R1-এ, অর্থাৎ রাউন্ড 1-এ ফর্ম ফিল আপ করেছে, রেজিস্ট্রেশন করেছে, অনলাইন কাউন্সিলিং করেছে, কিন্তু সিট অ্যালটমেন্ট হয়নি, নো সিট অ্যালটমেন্ট। রাউন্ড 2-তে গিয়েও নো সিট অ্যালটমেন্ট, রাউন্ড 3-তে গিয়ে নো সিট অ্যালটমেন্ট, তাহলে সিধা স্টেট হয়ে তারা অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ডে তারা পার্টিসিপেট করতে পারবে। তাদের নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে না, নতুন করে ফিও দিতে হবে না, তারা ডাইরেক্টলি স্টেট ভ্যাকান্সি রাউন্ডে চলে যাবে এবং পার্টিসিপেট করবে। নট রিপোর্টেড ক্যান্ডিডেট ইন দিস রাউন্ড আর আউট অফ দ্য কাউন্সিলিং প্রসেস, অর্থাৎ অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ডে যদি একবার সিট অ্যালটমেন্ট হয়ে যায়, তোমার কাছে আর কোনো রাস্তা নেই, তোমাকে জয়েন করতে হবে, তোমাকে সিটটি নিতে হবে। আর যদি তুমি সিট না নাও, তাহলে স্টেট হয়ে তুমি যে কাউন্সিলিং প্রসেস থেকে তুমি বের হয়ে যাবে, এবং আপগ্রেডেশন ইজ নট অ্যালাউড ইন দিস রাউন্ড অলসো। অর্থাৎ আমরা এর আগে কি দেখলাম যে রাউন্ড 3-তে আমরা কি দেখলাম? নো আপগ্রেডেশন ইজ অ্যালাউড ইন রাউন্ড 3, অর্থাৎ রাউন্ড 3-তেও আমরা কি দেখলাম যে আপগ্রেডেশন এখানে নেই। সেম অনলাইন স্টেট ভ্যাকান্সির ক্ষেত্রেও যে আপগ্রেডেশন যে ফ্যাসিলিটি সেটা নেই। তাহলে আপগ্রেডেশনটা আমরা রাউন্ড 1 এবং রাউন্ড 2-র জন্য পাচ্ছি, রাউন্ড 3-তে গিয়ে আপগ্রেডেশন ফ্যাসিলিটিস নেই, এবং অনলাইন স্টেট ভ্যাকান্সিতে গিয়েও আপগ্রেডেশন ফ্যাসিলিটিস নেই। অর্থাৎ যদি রাউন্ড 3-তে তোমার কলেজ অ্যালটমেন্ট হয় তাহলে নিতে হবে, এবং যদি স্টেট ভ্যাকান্সি রাউন্ডে যদি তোমার কলেজ অ্যালটমেন্ট হয় তাহলে তোমাকে কলেজটি নিতে হবে। এর পরেও আরও একটি ভ্যাকান্সি হয়,
ফিজিক্যাল স্টেট ভ্যাকান্সি রাউন্ড, অর্থাৎ অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ডের পরেও আরও একটি রাউন্ড হয়, সেটা হচ্ছে ফিজিক্যাল স্টেট ভ্যাকান্সি রাউন্ড। অর্থাৎ এই ক্ষেত্রে ফিজিক্যালি সব কিছু করতে হয়, অনলাইনে আর কিছু করা থাকে না। এই রাউন্ডের ক্ষেত্রে কি হয় দেখে নেওয়া যাক। নো ফ্রেশ রেজিস্ট্রেশন, অর্থাৎ নতুন করে আর কোনো রেজিস্ট্রেশন করতে পারবে না। এতক্ষণ আমরা কি দেখেছি, রাউন্ড 1 থেকে অনলাইন স্টেট ভ্যাকান্সি অবধি তুমি যে কোনো রাউন্ডে যদি পার্টিসিপেট করতে চাও নতুন করে, সেই রাউন্ডের জন্য সেই রাউন্ডে এসে তুমি রেজিস্ট্রেশন করে পার্টিসিপেট করতে পারতে। কিন্তু এই ফিজিক্যাল স্টেট ভ্যাকান্সি রাউন্ডের ক্ষেত্রে নতুন করে আর কোনো রেজিস্ট্রেশন হবে না। নো ফি পেমেন্ট ইজ অ্যালাউড, কোনো ফি পেমেন্ট অ্যালাউ হবে না, কারণ রেজিস্ট্রেশন হচ্ছে না, ফি পেমেন্টের কোনো ব্যাপারই আসবে না এখানে। Only the candidate who are already successfully verified and not allotted till online state round vacancy round are allowed for such physical state vacancy round। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এই অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ড পর্যন্ত এসেছে অথচ তাদের কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি, কেবলমাত্র সেই রেজিস্টার্ড ক্যান্ডিডেটগুলোই এই ফিজিক্যাল স্টেট ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। By physical reporting with original documents and fees for college admission in the college with vacant seats if any। এক্ষেত্রে কি হয়, যদি এই সমস্ত রাউন্ড পর্যন্ত অর্থাৎ রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ড, এই সমস্ত রাউন্ড হয়ে যাওয়ার পরেও যে সমস্ত ক্যান্ডিডেট যদি অনলাইনে তারা রেজিস্টার হয়ে থাকে এবং পরবর্তীতে যদি দেখা যায় যে কোনো কলেজে তখনও কিছু সিট বেঁচে আছে, তখন কিন্তু আর অনলাইনে তার কোনো কাউন্সিলিং আর হবে না। তখন তাকে ইন্টিমেশন করা হবে মেরিট হিসাবে, সে ডাইরেক্ট ওই কলেজে চলে যাবে, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে যাবে এবং কলেজে ভর্তি হওয়ার যে ফিজ আছে সেটা নির্দিষ্ট ফিজ সে সাথে করে নিয়ে যাবে এবং সেই কলেজে সেখানে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে। স্টুডেন্টস, এই ছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং নিয়ে একদম ডিটেলস আলোচনা, অর্থাৎ টোটাল A to Z এই ভিডিওতে আমি আলোচনা করেছি এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং নিয়ে। আশা করি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে এর বাইরে আর কোনো পয়েন্ট নেই। এই সমস্ত পয়েন্ট যদি তোমরা জেনে দাও, এই সমস্ত পয়েন্টগুলো সম্পর্কে যদি তোমাদের নলেজ থাকে, তাহলে আই হোপ তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।